আচ্ছা, আজকে আমাদের হলো কম্পিটিটর অ্যানালাইসিস। ঠিক আছে, তো কম্পিটিটর অ্যানালাইসিস হলো যে আমরা যে কিওয়ার্ড গুলো খুঁজে বের করলাম সেই কিওয়ার্ড গুলো এমনিতেই আমরা ল কম্পিটিশন কিওয়ার্ড খুঁজে বের করছি, তাই না? তারপরেও আমাদেরকে আমাদের যারা কম্পিটিটর তারা তো এমনিতেই তুলনামূলকভাবে উইক, তারপরেও আমাদেরকে তাদের খুঁটিনাটি বিষয়গুলো জানা দরকার। তো সেই ক্ষেত্রে আমরা এই কম্পিটিশন অ্যানালাইসিসটা করে থাকি আর কি। তো এটা হতে পারে আমাদের নিজেদের সাইটের জন্য, অর্থাৎ আমাদের কম্পিটিটর যারা থাকবে তাদের অ্যানালাইসিস করতে পারি, অথবা ক্লায়েন্টের যদি হয় ক্লায়েন্টের জন্য করতে পারি। তো সেই ক্ষেত্রে দেখেন আমাদেরকে যেটা করতে হবে যে আমরা যেই কিওয়ার্ডটা খুঁজে বের করলাম কাজ করার জন্য, তাহলে তার এগেইনস্টে যারা থাকবে তারাই তো মূলত আমার কম্পিটিটর, তাই না? তো তাদেরকে নিয়ে অ্যানালাইসিসটা করতে হবে, কম্পিটিটর অ্যানালাইসিস। তো সেই ক্ষেত্রে এখানে একটা কিওয়ার্ড লিখে যদি সার্চ করি তাহলে এখানে পাই 10 জনের মতো আমরা পাই, তাই না? কম্পিটিটর এরকমই তো যে 10 জন কম্পিটিটর থাকে। তো আমরা চাইলে এই 10 জনকে অ্যানালাইসিস করতে পারি আমাদের এক্সেল শিটে এনে, অথবা এখান থেকে যারা অপেক্ষাকৃত স্ট্রং তাদেরকে করতে পারি, অথবা অপেক্ষাকৃত দুর্বল তাদেরকেও করতে পারি। অর্থাৎ যে কোনো একটা গ্রুপকে আমাকে টার্গেট ট্র্যাকে নিয়ে আসতে হবে। তো সেই ক্ষেত্রে যেটা করা যায় যে অপেক্ষাকৃত যে দুর্বল কম্পিটিটর আছে তাদেরকে অ্যানালাইসিস করা যেতে পারে, অথবা যারা স্ট্রং আছে তাদেরকে করা যেতে পারে। তবে ম্যাক্সিমাম সময় আমরা যেটা করি যে যারা অপেক্ষাকৃত দুর্বল তাদেরকে অ্যানালাইসিস করি, কারণ যারা দুর্বল তাদেরকে অ্যানালাইসিস করে আমরা যদি কাজ করি তাহলে আমাদের একটু সুবিধা হয়। আর যারা স্ট্রং তারা তো স্ট্রংই, তাদের সাথে তারা মোটামুটি সব জায়গায় ভালো পারফর্ম করবে, তাই না? তো তাদের তো লেকেন্সি পাওয়া যাবে না সেই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে আমাদেরকে যে আমরা যখন এখানে সার্চ করব, সার্চ করার পরে আমরা যে কোনো একজন কম্পিটিটরকে নিয়ে আসতে পারি শিটে। আমরা এখানে যে কয়জন দেওয়া আছে আপনি চাইলে এই কয়জন করতে পারেন, অথবা এটা আসলে ডিপেন্ড করবে আপনার উপর, আপনি ঠিক কত জনের কম্পিটিটর অ্যানালাইসিস করবেন। তো আপনি চাইলে 10 জনেরও করতে পারেন, অথবা 5 জনেরও করতে পারেন, অথবা 4 জন 3 জন, অর্থাৎ আপনি যে কয়জনকে করতে চান। তো কম্পিটিটর ধরেন আমরা একজনকে নিয়ে আসি, ধরেন উনি আমাদের কম্পিটিটর, আমরা ওনার ওয়েবসাইটে নিয়ে আসি। এটা কেটে দিই। তো এই ক্ষেত্রে আমাদেরকে আমাদের কম্পিটিটরের ওয়েবসাইটে নিয়ে আসতে হবে। এখানে বলতেছে কম্পিটিটর ইউআরএল। হ্যাঁ, তো আমরা কম্পিটিটরের ইউআরএলটা নিয়ে আসলাম। তারপর আমরা ধরে নিলাম যে এই উনি হলো আমাদের কি কম্পিটিটর একজন, যাকে আমরা নিয়ে অ্যানালাইসিস করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে ওনার ইউআরএলটা প্রথমে নিয়ে আসতে হবে আমাদেরকে। দেন যেটা করতে হবে যে ওনার যে পেজ ইউআরএল এর যে অর্থাৎ পিএ আছে সেটা আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা পিএ সাধারণত পাই কোথায় থেকে? মস থেকে, তাই না? তো আমরা মসটা অ্যাড করে নিই এখানে, তাহলে পিএ গুলা পেয়ে যাবো, তাই না? আচ্ছা, এটা ছিল তাই না আমাদের কম্পিটিটর। তো তার যে ইউআরএল সেটা আমাদেরকে নিয়ে আসতে হবে। তো সেটা হলো কত? 46। তো 46 আমরা এখানে বসালাম। তারপর হলো আপনার তার ডিএটাও নিয়ে আসতে হবে আমাদেরকে। তো ডিএ যদি আমরা দেখি তাহলে ডিএ কত আপনার 86। তো 86 আমরা বসিয়ে দেই। তো এই ক্ষেত্রে একটি কথা বলি, যেটা হলো যে আপনার আমরা এই ডিএটা নিয়ে আসি সাধারণত। তো তারপর আমাদেরকে দেখতে হয় যে নাম্বার অফ সাইট ইন্ডেক্সেস পেজ, অর্থাৎ আমরা যেই কম্পিটিটরকে এখানে নিয়ে আসলাম এই কম্পিটিটরের ঠিক কি পরিমাণ পেজ গুগলে ইন্ডেক্স করা আছে, তো সেটাও আমাদের জানা প্রয়োজন। এই জন্য জানা প্রয়োজন যে একটা ওয়েবসাইট যদি ছোট ওয়েবসাইট হয় তাহলে কিন্তু আমাদের তুলনামূলক তাদের সাথে ফাইট করা ইজি হয়ে যায়, অর্থাৎ র্যাঙ্কে আসা সহজ হয়। যদি অনেক বড় ওয়েবসাইট হয় ও অনেক দিন ধরে কাজ করে সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য একটু কষ্ট হয় তার সাথে ফাইট করতে। তো সেজন্য লিখে এন্টার দিলাম, তাহলে কি পরিমাণ পেজ এই ওয়েবসাইটে আছে সব কিন্তু এখানে দেখালো আমাদেরকে। দেখেন এই যে এখন যে রেজাল্ট গুলো আসছে সবগুলো রেজাল্ট কিন্তু এই ওয়েবসাইটের, এই ওয়েবসাইট বাদে অন্য কোনো ওয়েবসাইট কিন্তু আপনি আর পাবেন না এখানে, বুঝছেন? তো তো দেখেন আমরা যদি এভাবে 5 নম্বর 6 নম্বর পেজও আসি সেক্ষেত্রে কিন্তু এই ওয়েবসাইটটাই কি পাবো, অর্থাৎ এখানে যে রেজাল্টটা আসছে আপনার প্রায় 49,000 সবগুলো রেজাল্ট এই ওয়েবসাইটেরই, অর্থাৎ এই ওয়েবসাইটে ঠিক এই পরিমাণ পেজ কিন্তু
আছে তাহলে মোটামুটি অনেক বড় একটা ওয়েবসাইট, তাই না? তো এই এত বড় ওয়েবসাইট যদি হয়, কম্পিটিটরের আপনার নাম্বার অফ পেজ আপনার কতগুলো, তো মোটামুটি অনেক বড় একটা সাইট বোঝা যাচ্ছে যে এই সাইটটা, তাহলে কম্পিটিটর হিসেবে সে কি অনেক স্ট্রং, তাই না? সেটি আমরা ধরে নিতে পারি। তো তারপরে যেটা করতে হবে যে আমাদের কিওয়ার্ড ইন টাইটেল। তো এটা কি আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে আমরা যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাচ্ছি, এই কিওয়ার্ডটা আমাদের যে কম্পিটিটর, এই কম্পিটিটরে এক্স্যাক্টলি টাইটেলে ইউজ করছে কিনা। যেহেতু একটা ওয়েবসাইটের আপনার ওয়েব পেজের টাইটেলটা হলো আপনার একটু গুরুত্বপূর্ণ জায়গা, তাই না? আমরা টাইটেলটাই তো মূলত অনেক জিনিস রিপ্রেজেন্ট করে, তাই না? এখান থেকে তো আমরা এই টাইটেলের উপরে টাইটেলটা দেখি মূলত কিন্তু ক্লিক করে আসছি, তাই না? তো এই একটা পেজের এই টাইটেলটা কিন্তু মূলত ইম্পর্টেন্ট বিষয়। তো সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে কিওয়ার্ডটা সে টাইটেলে ইউজ করছে কিনা। তো আমরা যদি এখানে দেখি যে আমাদের যে কিওয়ার্ড এই ডার্ক স্পট অন ফেস, এটা কিন্তু তার আপনার যে টাইটেলে কি ওইভাবে আছে? আমরা যদি দেখি টাইটেলে কিন্তু নাই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আমরা দিব যে টাইটেলে যদি ইউজ করে তাহলে আমরা ইয়েস দিব, যদি ইউজ না করে সেক্ষেত্রে নো দিয়ে দিব। তো যদি নো হয় সেটা আমাদের জন্য কি পজিটিভ, তাই না? সে টাইটেলে ইউজ করে না, যেহেতু একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে গুগল নিজেও এই জায়গাটা দেখে আসে যে সে টাইটেলে কি কিওয়ার্ডটা ইউজ করছে কিনা। তো সেক্ষেত্রে যেহেতু ইউজ করে না, সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। তারপর আমাদেরকে দেখতে হবে সেম ভাবে যে কিওয়ার্ডটা ইউআরএল ইউজ করছে কিনা, সেম ভাবে যে আপনার যে এই কন্টেন্টের যে ইউআরএল আছে সেই ইউআরএল এ কিওয়ার্ডটা আসছে কিনা। তো আমরা যদি ইউআরএলটা দেখি তাহলে ইউআরএলও আপনার কি কিওয়ার্ডটা নাই, তাই না? ডার্ক স্পট এক্স্যাক্টলি কিন্তু নাই, তাই না? আমরা যেভাবে চাচ্ছিলাম যে থাকবে যে ডার্ক স্পট অন ফেস, সেভাবে কিন্তু নাই, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা এখানে নো দিয়ে দিব, যেহেতু এক্স্যাক্টলি নাই। এক্স্যাক্টলি থাকাটা মোটামুটি একটু গুরুত্বপূর্ণ, কারণ আমরা এখন যে অ্যানালাইসিসটা করতেছি সেটা হলো যে জেনারেল অ্যানালাইসিস, বুঝছেন? তো এখানে নো দিয়ে দিলাম। এখন আমাদেরকে দেখতে হবে যে সেম কিওয়ার্ডটা সে ডেসক্রিপশনে ইউজ করছে কিনা, অর্থাৎ মেটা ডেসক্রিপশন যেটাকে আমরা বলি। অর্থাৎ আমরা যদি এই ওয়েবসাইটের আপনার যে আমাদের কম্পিটিটর তার যে মেটা ডেসক্রিপশন আছে, এই মেটা ডেসক্রিপশনে সে এক্স্যাক্টলি ইউজ করছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তো এটা আমরা কি পাইলাম, তাই না, আমাদের মেটা ডেসক্রিপশনে, কিন্তু এটা আপনার এক্স্যাক্টলি আসে নাই, তাই না? একটু ছড়াই ছিটানো ভাবে আছে। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু কথাটা আছে, সেই ক্ষেত্রে আমরা নিয়ে আসতে পারি যে ঠিক আছে, আছে ধরলাম এখানে, কারণ আমরা তো আছে, তাই না? পুরো কথাটাই আছে এক্স্যাক্টলি, কিন্তু একটু ভিন্নভাবে আছে। তো সেটা আমরা এই টেমপ্লেটে অর্থাৎ এই রতে সেটা দেখি যে কিওয়ার্ড প্রমিনেন্সি, এটা হলো যে আপনার সে যে কিওয়ার্ডটা ইউজ করছে কতটুকু কাছাকাছি ইউজ করছে, অর্থাৎ একসাথে ইউজ করছে কিনা নাকি ভেঙে গেছে, বুঝছেন? সরি, সেটা হলো যে আপনার যে মেটা ডেসক্রিপশন এবং আপনার যে ইউআরএল যেগুলো আমরা বের করলাম এতক্ষণ, যে কিওয়ার্ড ইন টাইটেল, ইউআরএল এবং ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন গুলাতে সে যে কিওয়ার্ডটা ইউজ করছে কতটুকু শুরুর দিক দিয়ে সে ইউজ করছে, সেটা হলো কিওয়ার্ড প্রমিনেন্সি। তো এটা হলো বিষয় হলো যে যদি কিওয়ার্ডটা এই প্রথম দিক দিয়ে থাকতো টাইটেলের এবং সেম ভাবে ইউআরএল এর এবং ডেসক্রিপশনের, তাহলে কিন্তু আপনার সার্চ ইঞ্জিনের কাছে সে একটু প্রায়োরিটি পাইতো। তো সেই ক্ষেত্রে এটা কতটুকু সে ইউজ করছে সেটা আমরা দেখবো এখানে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এখানে দেখি যে টাইটেলে তো সে কিওয়ার্ড রাখেই নাই এবং সেম ভাবে ইউআরএল তে কিওয়ার্ডটা রাখে নাই এবং মেটা ডেসক্রিপশনে আছে বাট প্রথম দিক দিয়ে কিন্তু নাই, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা এখানে প্রমিনেন্সি আমরা দিয়ে দিতে পারি, যদি সবগুলো ঠিকঠাক মতো রাখে, যদি প্রথম দিক দিয়ে রাখে তাহলে আমরা গুড দিয়ে দিব এখানে তাকে। আর যদি এরকম হয় যে দুই জায়গায় রাখছে আর এক জায়গায় রাখে না, সেক্ষেত্রে আমরা মিডিয়াম দিতে পারি, অথবা আপনার যদি কোনো জায়গায় না রাখে তাহলে আমরা এখানে বেড দিয়ে দিব। তো আমরা এই ক্ষেত্রে এই ওয়েবসাইটকে কি দিতে পারি, কম্পিটিটর অ্যানালাইসিস ওনাকে এই যে এই কম্পিটিটর তাকে আমরা কি দিব, বেড দিব, তাহলে যেহেতু সে কোথাও ইউজ করে নাই প্রথম দিকে। তো পাশাপাশি এটাও দেখতে হবে প্রক্সিমিটি, যেটা হলো যে
সে ঠিক আছে, সে প্রথম দিকে ইউজ করে নাই, বাট একসাথে ইউজ করছে কিনা কিওয়ার্ডটা, অর্থাৎ এরকম না যে এই যে কিওয়ার্ডটা ইউজ করছে সে এখানে এটা দেখেন এই ডার্ক স্পট অন ফেস, তাই না, এটার মাঝে আবার কিন্তু আরেকটা ওয়ার্ড চলে আসছে, তাই না। তো এই জিনিসটা দেখতে হবে যে সে যে কিওয়ার্ডটা ইউজ করছে সেটা এক্স্যাক্টলি আমরা যেভাবে সার্চ দিয়েছি সেভাবে ইউজ করা হয়েছে কিনা। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে আপনার কি এক্স্যাক্টলি ইউজ করে নাই, এবং সেম ভাবে আপনার যদি টাইটেলের দিকে আমরা তাকাই সেখানেও কি ইউজ করে নাই, তাই না। এবং যদি আমরা ইউআরএল তে আসি তাহলে কি ইউজ কিন্তু করে নাই সে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানেও কিন্তু তাকে ব্যাড দিতে পারি। তো সোশ্যাল সিগন্যাল এটা সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমরা যে কন্টেন্ট গুলো এখানে তৈরি করি বা র্যাঙ্কে আসার জন্য কাজ করি এগুলার সোশ্যাল সিগন্যাল কেমন আছে, অর্থাৎ ফেসবুক, টুইটার বা গুগল প্লাস, পিন্টারেস্টে কি পরিমাণ শেয়ার ওইখানে আছে। তো সেই ক্ষেত্রে আমরা এটা দেখতে পারি আপনার এসইও কোয়াক একটি এক্সটেনশন আছে, আমরা যদি দেখি যে এসইও কোয়াক QUCK এসইও কোয়াক এক্সটেনশন, এটা আমরা অ্যাড করে নিব আমাদের ওয়েবসাইটে। তো এটা আমার অ্যাড করা আছে অলরেডি, বুঝছেন, তো সেই ক্ষেত্রে আমি আর অ্যাড করলাম না। তো এটা যদি অ্যাড করে নেন তাহলে এই এরকম একটা এক্সটেনশন চলে আসবে এখানে। তো এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আপনার এখানে রেজাল্ট পাবো, অনেকগুলো রেজাল্ট আমরা এখান থেকে পাবো। তো সেই ক্ষেত্রে দেখেন আমি এই ক্ষেত্রে আমরা যদি এই এক্সটেনশনটা অ্যাড করি তাহলে এখান থেকে আমরা রেজাল্ট গুলো পাবো। যেরকম আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ফেসবুকে অনেক পরিমাণে কি আছে আপনার লাইক আছে, তাই না, এবং আপনার গুগল প্লাসে রেজাল্ট আসতেছে না, এখানে গুগল প্লাসে নাই, মানে এরর দেখাচ্ছে, এবং আপনার পিন্টারেস্টে কিন্তু অনেক পিন আছে এই আপনার এই কি আর্টিকেলে, তাই না, এবং লিঙ্কডইন এর শেয়ার আপনার কি 0, তাই না। তো সেই ক্ষেত্রে এই রেজাল্ট গুলো কিন্তু আমাদেরকে এখানে নিয়ে আসতে হবে ঠিক কি পরিমাণ আপনার এখানে সে এই সোশ্যাল সিগন্যাল সে ক্রিয়েট করতে পারছে। তো সেই ক্ষেত্রে যদি এই টুলস থেকে আমরা এনাফ রেজাল্ট না পাই সেক্ষেত্রে কিন্তু আমরা অন্য টুলস ইউজ করতে পারি, যেরকম সোশ্যাল সিগন্যাল টুলস লিখে যদি সার্চ করি তো দেখেন যদি এখান থেকে আমরা এসইও কোয়াড থেকে সবগুলো রেজাল্ট না পাই সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে আপনার এই যদি এভাবে সার্চ করি সোশ্যাল সিগন্যাল চেকার টুলস তাহলে কিন্তু আপনার প্রচুর ওয়েবসাইট পাবে যেখান থেকে আমরা কি সোশ্যাল সিগন্যাল গুলো চেক করে নিতে পারি। যদি আমরা এখান থেকে জি দেখেন সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ফ্রি টুলস গুলো ইউজ করে সোশ্যাল সিগন্যালটা চেক করে নিতে পারি, যে এখানে ঠিক কি পরিমাণ পিন্টারেস্টে পিন আছে, তারপর লিঙ্কডইনে কেমন শেয়ার আছে, তারপর গুগল প্লাস, ফেসবুক লাইভ, টুইটার এগুলো, তাই না। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে রেজাল্ট গুলো নিয়ে আসতে পারি বা এখান থেকে রেজাল্ট গুলো নিয়ে আসতে পারি এখানে বসিয়ে দিব। এখন ব্যাপার হলো যে এখানে যদি তার শেয়ার এরকম বেশি থাকে বা আপনার যদি শেয়ার কম থাকে, যদি কম থাকে সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট, তাই না। আমরা হয়তো শেয়ার করলে সেটা কি পাবো, অ্যাডভান্টেজ পাবো। যদি অনেক বেশি শেয়ার থাকে সেই ক্ষেত্রে কিন্তু তার চেয়ে বেশি সোশ্যাল সিগন্যালও আমাকে কাজ করতে হবে। তো এই ডেটাগুলো এখানে বসাতে হবে এই টুলস গুলো ইউজ করে আপনার। তো এগুলো আর বসালাম না কারণ এগুলো তো ইজি কাজ, তাই না, আপনারা এগুলো ইউজ করে বসিয়ে দিতে পারবেন। তো দেখেন সেক্ষেত্রে এটাই ছিল মূলত জেনারেল অ্যানালাইসিস কম্পিটিটরের। তো এভাবে আমরা যেটা হবে যে এখানে আরো যারা আমাদের কম্পিটিটর আছে তাদের আপনার যে পেজগুলো আছে তাদেরগুলো আমরা এভাবে অ্যানালাইসিস করব। তো এভাবে অ্যানালাইসিস করার পরে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারবো যে আমাদের কম্পিটিটরের স্ট্রং পয়েন্ট এবং উইক পয়েন্ট গুলো কোনগুলো, তাই না, সে কোথায় ফোকাস করতেছে কোথায় ফোকাস করতেছে না। তো এটা করার পরে যেটা হবে যে আমাদেরকে এখন দেখতে হবে অন পেজ অ্যানালাইসিস, অর্থাৎ যে পেজটা তার র্যাঙ্কে আসছে সেই পেজটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। আমরা এতক্ষণ যেটা দেখলাম যে এখানে অনেকগুলো জিনিসই দেখলাম, তাই না, যেখানে অনেকগুলো জিনিস ছিল, পেজের ভিতরে ছিল, পেজের বাহিরেও ছিল। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখবো অনলি পেজের ভিতরে কি প্রবলেম গুলো আছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এই পেজটা নিতে হবে, অর্থাৎ যেই পেজটা র্যাঙ্কে আসছে সেই পেজটা বের করে নিতে হবে।
তো সেই পেজটা বের করে আমাদের যে এসইও কোয়াড যে এক্সটেনশনটা আছে সেটা ইউজ করে আমরা এখান থেকে এই ডায়াগনিস্টে ক্লিক করতে পারি। যদি ডায়াগনিস্টে ক্লিক করি তাহলে দেখেন অনেকগুলো ইনফরমেশন কিন্তু চলে আসবে আমাদের সামনে, অথবা আমরা এই রাইট বারে ক্লিক করে এখান থেকে এসইও কোয়াড ডায়াগনিস্ট দুই ভাবে যেখান থেকে আমার প্রয়োজন আমরা সেখান থেকে নিতে পারবো। তো এই দেখেন আমরা যখন ডায়াগনিস্টে ক্লিক করলাম তখন যেটা হলো যে অনেকগুলো ইনফরমেশন কিন্তু সে আমাদেরকে দিল এই পেজের, তাই না? তো সেই ক্ষেত্রে এখানে যেটা দেখাচ্ছে যে দুইটা ইরর আছে যেগুলো আসলে ঠিক করে নেওয়া বাধ্যতামূলক। তো বলতেছে যে এগুলা ঠিক করেই নিতে হবে, যদি না করে তাহলে এসইওর ক্ষেত্রে কি হবে, এটা র‍্যাঙ্কিং এর ক্ষেত্রে প্রায়োরিটি পাবে না। এবং ঠিক 5টা ওয়ার্নিং আছে যেগুলো চাইলে ঠিক করে নেওয়া যেতে পারে, এবং 15টা আছে যেখানে মোটামুটি ঠিকঠাক আছে। তো সেক্ষেত্রে জিনিসগুলো কি আমরা দেখি। তো দেখেন এই ক্ষেত্রে আমাদেরকে সেম ভাবে কম্পিটিটরের ইউআরএলটা আমাদেরকে নিয়ে আসতে হবে। এখানে আমরা নিয়ে আসলাম ইউআরএলটা। এখন এখানে প্রথম বলা আছে যে ইউআরএল ক্যারেক্টার, অর্থাৎ এই যে ইউআরএলটা সে ইউজ করছে এটার ক্যারেক্টার আপনার কতটুকু, অর্থাৎ ক্যারেক্টার বলতে এটা কতটুকু লেন্থ, কতটুকু লম্বা। তো সেই ক্ষেত্রে এখানে যেটা হয় যে আমরা এখানে সার্চ করার পরে আমরা যদি দেখি যে এই ওয়েবসাইটটা যদি দেখি যে সে যে আপনার ইউআরএলটা ইউজ করছে এটা কিন্তু একটা সময় এসে শেষ হয়ে গেছে, তাই না? বোঝা যাচ্ছে ইউআরএলটা। এবং সেম ভাবে যদি আমরা এটাকে দেখি তাহলে কি হলো যে এটার পরে ডট 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 চলে আসছে, অর্থাৎ এটা শেষ হয় নাই, তাই না? তো এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, তাই না? তো এরকম অনেক বড় ইউআরএল যদি হয় সেটা আপনার একটু সার্চ ইঞ্জিনের জন্য প্রবলেম ক্রিয়েট করে, এটা ইউজার ফ্রেন্ডলি হয় না। সবচেয়ে বড় বিষয় হলো ইউজার ফ্রেন্ডলি হয় না। তো এটার একটা নির্দিষ্ট ক্যারেক্টার আছে যে ক্যারেক্টার ভিতরে আমাদেরকে ইউআরএলটা ক্রিয়েট করতে হয়। তো সেটা হলো যে আপনার এখানে 90 ক্যারেক্টার দেখাচ্ছে, এবং এটা কি দেখাচ্ছে আমরা যদি দেখি যে আমাদের যে কম্পিটিটর ছিল সেই তো ছিল, তাই না? তো এখানে দেখাচ্ছে যে এটা 5, তাই না? অর্থাৎ ঠিক আছে এরকমতে দেখাচ্ছে, তাই না? তো এটা আসলে তো ঠিক দেখাচ্ছে না, তাই না? আমরা যদি দেখি এখানে এটা কি ঠিক দেখাচ্ছে এরকম, এখানে কিন্তু ঠিক দেখাচ্ছে না, বাট সে বলতেছে ঠিক। তো এক্ষেত্রে এটা ঠিক নাই, আমরা ধরে নিব ঠিক নাই, যেহেতু এখানে আপনার পুরোটা দেখাচ্ছে না, এটা ঠিক নাই। তো এটার একটা নির্দিষ্ট ক্যারেক্টার আছে, নির্দিষ্ট ক্যারেক্টার হলো এটা আপনি 55 থেকে 65 রাখতে পারেন, এরকম 55 থেকে 65 এরকম যদি রাখেন তাহলে এটা আপনার এখানে ঠিকঠাক মতে দেখাবে। অথবা আমরা যদি এই পেজটাকে অ্যানালাইসিস করি একটু, তাহলে কিন্তু এটা দেখবো যে এটা লেন্থটা একটু কম আছে। তো দেখেন এটা আপনার এই 71 ক্যারেক্টারের মতো রাখছে, যেটা আপনার সার্চ ইঞ্জিনে কি পুরাটাই দেখা যাচ্ছে, তাই না? তো এত বড় হলেও আপনার একটু প্রবলেম, ইউআরএল যত শর্ট রাখা যায় আপনার মনে রাখার মতো আর কি। তো আমরা যেটা করব যে 65 পর্যন্ত ইউজ করব, এখানে এর বেশি চেষ্টা করব এর বেশি যেন ইউজ না হয়। আর কোনোভাবেই আপনার ইউআরএল এরকম হওয়া যাবে না যেন ডট ডট চলে আসে। তো সেই ক্ষেত্রে আমরা যে কম্পিটিটরকে আমরা নিয়েছিলাম, যদি তার কথা চিন্তা করি তার ইউআরএল ক্যারেক্টার কি ঠিক আছে, ঠিক নাই, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে আমরা এখানে গুরুত্ব দিতে পারবো না, আমরা এখানে তাকে বেড দিয়ে দিলাম, হ্যাঁ, যেহেতু ঠিক নাই ইউআরএল ক্যারেক্টার। তো তারপর আরেকটা বিষয় হলো যে আপনার ক্যানোনিক্যাল, তাই না? এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার সার্চ ইঞ্জিনের জন্য। তো এই জিনিসটা কি আমরা যদি একটু একটা নোটপ্যাড ইউজ করি বোঝানোর জন্য। তো দেখেন একটা ওয়েবসাইটের দুইটা ভার্সন থাকে, একটা হলো আপনার এই www ভার্সন, আর একটা হলো আপনার নন www ভার্সন। বুঝছেন? তো এই যে দুইটা ভার্সন থাকে একটা ওয়েবসাইটের, একটা ওয়েবসাইট কিন্তু এই দুইটা ভার্সনেই থাকতে পারে। এটা এই www ভার্সনে থাকতে পারে এবং নন www ভার্সনেও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে এটা কিন্তু আমরা যেটা করি যে এটা আমাদের যে ভার্সনটা মনে চায় সেই ভার্সনটা আমরা ইউজ করি। তো এই ক্ষেত্রে যেটা করে গুগল, যে আপনার গুগল এই দুইটা ওয়েবসাইট যদি আমরা চিন্তা করি তাহলে এই দুইটা ওয়েবসাইট কি একটাই ওয়েবসাইট না, তাই না? একটাই তো ওয়েবসাইট। এবং আমরা যদি এই ভার্সনে আসি যে কন্টেন্ট গুলো পাবো এবং এই ভার্সনে গেলে কিন্তু সেম কন্টেন্ট গুলোই
পাবো, তাই না? এখানে কি কন্টেন্ট কোনো অন্য কন্টেন্ট আমি পাবো না, দুইটা কিন্তু মূলত একটাই ওয়েবসাইট। বাট গুগল যেটা করে, গুগল দুইটা ওয়েবসাইট মনে করে। তো গুগল যেহেতু দুইটাকে দুইটা ওয়েবসাইট মনে করে, সেক্ষেত্রে সে যেটা করে যে আপনার এই কম্পিটিটর সে এটা ইউজ করছে কিনা সেটা কিন্তু আমাদের দেখতে হবে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে দেখি যে সে কি ক্যানোনিকাল ইউজ করছে, তাই না? এখানে এটাই দেখাচ্ছে। তো আমরা ম্যানুয়ালিও চেক করতে পারি এটা চাইলে। এখান থেকে আমরা যদি এই ভিউ সোর্সে যাই, এই ভিউ সোর্সে এসে যদি আমরা এখানে সার্চ করি ক্যানোনিকাল, তাই না? দেখেন আমরা কিন্তু এখানে কোডটা পেয়ে গেলাম, তাই না? সে এখানে বলে দেওয়া আছে যে ক্যানোনিকাল সে ইউজ করছে এবং কোন ভার্সনটা সে ইউজ করতেছে, এই www ভার্সন, যেটা কিন্তু সে অলরেডি বলে দিয়েছে যেখানে এই www ভার্সনটা ইউজ করতেছে এবং এই ক্যানোনিকাল ট্যাগের মাধ্যমে সে বলে দিয়েছে যে তুমি এই ভার্সনটা প্রিফার করো। তো সেই ক্ষেত্রে যদি এই ক্যানোনিকাল ট্যাগ থাকে তাহলে কিন্তু গুগল কি করবে, আরেকটা যে ভার্সন আছে এই নন www সেটাকে কিন্তু সে ফ্লো করবে না, সে কিন্তু এটাকে ফলো করবে। অর্থাৎ ভিজিটরও যখন আসবে সে এই ভার্সনই পাঠাবে এবং ওই ভার্সনটাকে কি করবে, সে প্ল্যানটিতে দিবে না। তো এটা এই ট্যাগের মাধ্যমে আপনার বলে দিতে হবে। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে আমরা যখন একটা ওয়েবসাইট বানাবো তখন কিন্তু আমাদেরকেও এই জিনিসটা ইনশিওর করতে হবে। আর আরেকটা বিষয় হলো যে আমরা আজকে যে জিনিসগুলো দেখতেছি এই জিনিসগুলো একটা কোশ্চেন আসতে পারে যে এই জিনিসগুলো আমরা তাহলে কিভাবে অ্যাপ্লাই করব, তাই না? আমরা তো জাস্ট বের করতেছি। তো এই জিনিসগুলো আমরা আমাদের অন পেজ ক্লাসে আমরা প্রত্যেকটা জিনিস প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করব আজকে যে জিনিসগুলো দেখতেছি। হ্যাঁ, তো সেটা নিয়ে অডিট হওয়ার কিছু নাই যে আমরা তাহলে কিভাবে করব। তো দেখেন এই কাজটা যেটা হয় যে যদি একটা সাইট আপনার HTML অর্থাৎ কোডিং করে বানানো হয় তাহলে যেটা হয় যে এটা আপনার কোড করে বসাই দিতে হবে। আর যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস ইউজ করি সেক্ষেত্রে এটা আমাদের আসলে ওইরকম প্যারা নিতে হয় না, আমরা জাস্ট সিলেক্ট করে দিলে হয়ে যায় যে আমরা কোন ভার্সনটা ইউজ করতে চাই। আমরা যে ভার্সনটাই আমাদের ওয়েবসাইটে ইনস্টল করব সেই ভার্সনটাই এখানে শো করবে। তো ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে ব্যাপারটা ইজি, যদি আপনার ওয়ার্ডপ্রেস ইউজ না করে সেক্ষেত্রে এটা কোডিং এর মাধ্যমে বসাই দিতে হবে যে কোন ভার্সনটা আমি অ্যাকচুয়ালি প্রিফার করি। তো সেই ক্ষেত্রে দেখেন আমরা যেটা দেখছি যে আমাদের কম্পিটিটর সে কি করছে, ক্যানোনিকাল যে ট্যাগ সেটা ইউজ করছে, তাই না? তো সেক্ষেত্রে আমরা যেহেতু ইউজ করে তাহলে এখানে আমরা গুড দিয়ে দিতে পারি যেহেতু সে ইউজ করছে অলরেডি। এবং আপনার এরপরে আমাদেরকে দেখতে হবে তার টাইটেল ক্যারেক্টার। তো সেম ভাবে আমরা ইউআরএল ক্যারেক্টার দেখছিলাম, সেম ভাবে আমাদের টাইটেল ক্যারেক্টারটাও দেখতে হবে এখান থেকে। তো সেই ক্ষেত্রে আমরা এই যদি এসইও কে আসি আপনার টাইটেল যেটা দেখতে পাচ্ছি যে এখানে টাইটেল ক্যারেক্টার কি দেখাচ্ছে, গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, তাই না? অর্থাৎ এই পাস কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। তো এই টাইটেল ক্যারেক্টারটা আমরা যদি দেখি যে আপনার কি 66 ক্যারেক্টারের মতো আছে, তাই না? তো এই টাইটেল ক্যারেক্টারটাও আপনার সেম ভাবে যদি বড় হয় সেক্ষেত্রে আপনার এরকম হয়ে যাবে, দেখেন এই ডট ডট চলে আসবে। তো যদি ডট ডট চলে আসে সেক্ষেত্রে কিন্তু এটা ইউজারের কিন্তু বুঝতে অসুবিধা হবে, তাই না? সে আসলে কি বোঝাতে চাচ্ছে। তো এটা করা যাবে না, এরকম দেখতে হবে যে আমাদের টাইটেলটা যেন শেষ হয়ে যায়, অর্থাৎ এই সার্চ ইঞ্জিনের জন্য পুরো টাইটেলটা শো করে। তো সেই ক্ষেত্রে এটারও একটা নির্দিষ্ট ক্যারেক্টার আছে যে ক্যারেক্টারে আমাদেরকে কি করতে হবে, রাখতে হবে টাইটেলটা। তো এটা হয় আপনার 140 থেকে 165 ক্যারেক্টারের মধ্যে ইউজ করতে পারেন টাইটেলটা। যদি এর বেশি ইউজ করেন সেই ক্ষেত্রে যেটা হবে যে আপনার এরকম ডট ডট চলে আসবে। তো এটাও একটা গুড প্র্যাকটিস না, যদি ডট ডট চলে আসে এটা কি একটা ব্যাড প্র্যাকটিস। তো এটা আমরা করব না। তো সেই ক্ষেত্রে আমাদের কম্পিটিটরের যদি এই যদি টাইটেল ক্যারেক্টার ঠিক থাকে তাহলে তো ঠিক আছে, যদি ঠিক না থাকে তাহলে আমরা এখানে এটা উঠিয়ে দিব। তো আমরা দেখলাম কি আমাদের কম্পিটিটরের যে টাইটেল ক্যারেক্টার সেটা কি ঠিক আছে, ঠিক আছে, তাই না? তো আমরা এই ক্ষেত্রে গুড দিয়ে দিতে পারি যদি টাইটেল ক্যারেক্টার ঠিক থাকে। এবং সেম ভাবে আমাদেরকে মেটা ডেসক্রিপশন দেখতে হবে যে মেটা ডেসক্রিপশনের একটা নির্দিষ্ট ভালো হবে। তো সেই ক্ষেত্রে দেখেন আমাদের এই মেটা ডেসক্রিপশনটাও দেখতে হবে যে এটা কোন অবস্থায় আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে দেখতে পারি যে মেটা ডেসক্রিপশন এটার যেই প্র্যাকটিস আছে সে কি কতটুকু ইউজ করছে। দেখেন সে আপনার প্রায় 158 ক্যারেক্টারের মতো ইউজ করছে, তাই না? তো এটা তো হিসেবে ঠিক আছে, যেহেতু 140 থেকে 165 পর্যন্ত ইউজ করলে এটা লেন্থ ঠিক দেখাবে তাহলে এটা তো ঠিক আছে হিসাবে। বাট এটা কিন্তু সে ওয়ার্নিং দিয়ে রাখছে যে বলতেছে যে আরেকটু বাড়ানো
চাইতে পারে, অর্থাৎ 160 থেকে 300 ইউজ করা যেতে পারে, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের যে হেডিং আছে হেডিং দেখতে হবে, অর্থাৎ এই যে হেডিংটা ইউজ করা হয়েছে এই হেডিংটা ঠিক আছে কিনা। তো এটাও আমরা চাইলে এই এখান থেকে দেখতে পারি যে এই হেডিং গুলো সে কোন কোন হেডিং ইউজ করছে না করছে এই জিনিসগুলো। তো এখানে অনেকগুলো হেডিং দেখা যাচ্ছে, তাই না? তো আমরা যদি দেখি যে অনেকগুলো হেডিং, যদি এখান থেকে দেখি H2 তে অনেকগুলো হেডিং ইউজ করছে, তাই না? তো সেই ক্ষেত্রে বিষয় হলো যে সার্চ ইঞ্জিনের 6টা হেডিং আছে, H1 থেকে H6। তো এই হেডিং গুলো আসলে একটা পেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ যেটা হয় যে এই যে হেডিংটা আছে H1, এটা হলো আপনার একটা সার্চ ইঞ্জিনের জন্য, আপনার এই পেজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হেডিং, যেখান থেকে মূলত অনেক জিনিস গেস করে নেওয়া চাই, তাই না? পরবর্তীতে আমি কি পাবো না পাবো, অর্থাৎ কোন টপিকস এর উপরে আমার লেখাটা হবে সেটা কিন্তু এখানে আমি মোটামুটি বুঝাই দেই তাকে, তাই না? যে আমি এই বিষয়ের উপরে কথা বলতে যাচ্ছি নিচের কন্টেন্টে। তারপর পাশাপাশি আরো ইম্পর্টেন্ট জিনিস থাকতে পারে, যেরকম এই যে হেডিং গুলো আছে এই হেডিং গুলো কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং আরো যে গুরুত্বপূর্ণ যে কথাবার্তা আছে সেগুলো কিন্তু এরকম হেডিং গুলোতে আসতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রে দেখেন সে অনেকগুলো হেডিং ইউজ করছে সেক্ষেত্রে। তো আমাদেরকে দেখতে হবে যে H1 কয়টা ইউজ করছে সেটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ H1 একটা পেজে একবারই ইউজ করা যাবে, একবারের অধিক ইউজ করা যাবে না। তো সেই ক্ষেত্রে এখানে আমরা দেখতেছি H1 সে একবারই ইউজ করছে, এবং H2 ইউজ করছে আপনার প্রায় 17টার মতো। তো এটা বিষয় হলো যে এটা মনে হয় একটু অ্যাক্সেস হয়ে গেছে, তাই না? কারণ H2 আমরা সাধারণত নরমালি যেটা হয়েছে এই H2 সবগুলা ইউজ না করে সেক্ষেত্রে H3 বা H4 এগুলো ইউজ করলে পারতো, তো সেগুলো তো সে ইউজ করে নাই। তো নরমালি যেটা হয় যে H2 একটা পেজে নরমালি 10 বার আসতে পারে, হ্যাঁ 10 বার আসতে পারে, তার বেশি আসলে রাখার প্রয়োজন নাই। যদি প্রয়োজন হয় তাহলে 11-12 বার বা 1-2 বার বেশি নেওয়া যেতে পারে, এবং পাশাপাশি H3 H4 এগুলো ইউজ করা লাগবে যদি অধিক হয়। তো সেক্ষেত্রে সে দেখা গেল H3 H4 এগুলো কোনোটাই ইউজ করে নাই, H2 টা সে প্রায় 17 বার ইউজ করছে, যেটা হলো আপনার গুড প্র্যাকটিস না। এবং কোন কোনগুলো আপনার H2 তে রাখছে সবগুলোর রেজাল্ট কিন্তু আপনার এখানে দেখাচ্ছে, এবং আমরা যদি সেম ভাবে এগুলাকে দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে এগুলা সে কোন হেডিং এ রাখছে সেটা কিন্তু এখানে দেখা যাবে। হ্যাঁ H2 তে সে রাখছে, তাই না? তো এরকম ভাবে ম্যানুয়ালি আমরা দেখতে পারি, অথবা এই টুলস এর মাধ্যমেও আমরা দেখতে পারি। তো বিষয় হলো যে এটা আমরা এই ক্ষেত্রে তাকে কি গুড দিব না ব্যাড দিব না মিডিয়াম দিব? ব্যাড দিব, তাই না? সে যেটা করছে যে অনেক বেশি ইউজ করে ফেলছে। আচ্ছা ঠিক আছে, এরপরে যেটা আছে যে আমরা যেটা দেখলাম যে হেডিং সে কি প্রপারলি ইউজ করে নাই, তাই না? তো সেক্ষেত্রে আমরা তাকে ব্যাড দিয়ে দিলাম। তারপর যেটা আছে যে ইমেজেস, অর্থাৎ এই ওয়েবসাইটে যে ইমেজগুলো ইউজ করা হয়েছে ইমেজগুলো অপটিমাইজ কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে। এই জন্য যে এই ইমেজটা দিয়ে বেসিক্যালি আমরা কি বুঝি, আমরা যদি চিন্তা করি ইমেজটা দিয়ে কি বোঝা যায়? না, এটা তো আপনি আপনার সেন্স থেকে বলতেছেন যে এটা স্পটার ইয়ে করছে, কিন্তু এজ এ রোবট সে কি বুঝবে, তাই না? সে এটা কি চোখের জিনিসটা ধরে নিবে, নাকি তার স্কিনের ব্যাপারটাই ধরবে, না অ্যাকচুয়ালি কোন জিনিসটার উপরে সে ফোকাস করবে? তো সেটার জন্য হয় এই যে ইমেজটা ইউজ করা হয়েছে নিশ্চয়ই একটা উদ্দেশ্য নিয়ে ইউজ করা হয়েছে, তাই না? আর উদ্দেশ্যটা কি, যে স্কিনের যে স্পট গুলো আছে ডার্ক স্পট সেই জিনিসটাকে বোঝানোর জন্যই কিন্তু ইমেজটা ইউজ করা হয়েছে। তো এই ক্ষেত্রে সার্চ ইঞ্জিনকে বোঝাতে হবে যে আমি যে ইমেজটা ইউজ করতেছি এই ইমেজটা এই রিলেটেড। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে ইমেজটাকেও একটা নামকরণ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে ইমেজটাকে যদি এখানে দেখেন সেভ করি তাহলে কিন্তু এটা কোন নামে নামকরণ করা সেটা কিন্তু আমরা এখান থেকে পাই, তাই না? তো দেখেন এখানে আমাদের যে ডার্ক স্পট মেইন, অর্থাৎ আমাদের যে এক্সাক্ট কিওয়ার্ড সেই নামে কিন্তু নাই, তাই না? অর্থাৎ কিছু অংশ রাখছে বাকি অংশ রাখা নাই। এবং পাশাপাশি এখান থেকে যদি আমরা দেখি ইমেজ অল্টার ট্যাগ ইউজ করছে কিনা সেটাও দেখতে হবে আমাদেরকে। তো আমরা যদি দেখি যে দেখেন এখানে প্রায় 26টার মতো ইমেজ আছে যেগুলো হলো আপনার ইমেজ অল্টার ট্যাগ নাই। তো সেক্ষেত্রে একটা বিষয় হলো HTML রেশিও। হ্যাঁ, তো এই জিনিসটা কি, এই জিনিসটা হলো যে আপনার
আমরা যেভাবে আপনার এই পেজটা দেখি, পেজটা তো আর এভাবে করা হয় না, তাই না? পেজটার আপনার ব্যাকএন্ডে তো আপনার অনেক কোড আছে, তাই না? দেখেন এই সেম অনেকগুলো কোড কিন্তু করে, তারপর এটাকে এভাবে এরকম করা হয়েছে, তাই না? তো সেই ক্ষেত্রে ব্যাপার হচ্ছে যে কোডের পরিমাণ কিরকম সেটা আমাদেরকে দেখতে হবে। তো এই ক্ষেত্রে দেখেন যে এখানে যেটা দেখাচ্ছে যে কোড কি অনেক বেশি পরিমাণে আছে, তাই না? টেক্সটের তুলনায় আপনার কি কোড বেশি। তো এরকম যদি হয় যে আপনার এই টেক্সটের থেকে কোডের পরিমাণ বেশি, সেক্ষেত্রে যেটা হয় যে আপনার এই গুগল ধরে নেয় যে এই আপনার যে ওয়েবসাইট এটাতে পর্যাপ্ত ইনফরমেশন অর্থাৎ ইনফরমেশন কম আছে। যেটা হলো যে সে ধরে নেয় যে ইনফরমেশনের থেকে সে কি করে, তার এই পেজের ডিজাইন এগুলা নিয়েই বেশি মনোযোগী। তো সেক্ষেত্রে কিন্তু গুগল আপনার এটাকে ওইরকম ভাবে ভালো চোখে দেখে না। তো সেক্ষেত্রে যেটা করতে হবে যে আপনার এই টেক্সটের পরিমাণ বাড়াতে হবে, আপনার কোডিং এর পরিমাণ কমাতে হবে, অথবা আপনার যেটা করা যেতে পারে যদি টেক্সটের পরিমাণ না বাড়ানো যায় তাহলে সেক্ষেত্রে কোডটা কিভাবে কমানো যায় সে চিন্তা করতে হবে। তো সেটা তো আর আমাদের কাজ না, সেটা বেসিক্যালি ডেভেলপারদের কাজ। তো আমরা যেটা করব যে আমরা এখানে বলে দিব আমাদের যে কম্পিটিটর তাকে যে তার এই কোডিং এর পরিমাণ কিরকম আছে সেটা আমরা আমাদের টেমপ্লেটে নিয়ে আসবো, বা আমাদের যদি কম্পিটিটর হয় সেইখান থেকে তো আমাদের একটা প্লাস পয়েন্ট আছে, তাই না? আর আরেকটা বিষয় হলো যে গুগল র্যাঙ্কিং এর জন্য আপনার যত সাদামাটা হয় ওয়েবসাইট তত ভালো। এত জাঁকজমক যে ওয়েবসাইট গুলো আছে এগুলা র্যাঙ্কিং এতটা হেল্প করে না। এই জন্য করে না, নর্মালি সাধারণত গুগল ইউজারের কথা চিন্তা করে। তো ইউজার আসে তো বেসিক্যালি ইনফরমেশনের জন্য, তাই না? ইউজার তো আর আপনার ওয়েবসাইটের ডিজাইন দেখতে আসে না, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার যদি ইনফরমেশন না থাকে, অনেক বেশি আপনার এই HTML টেক্সট এরকম বেশি থাকে, সেক্ষেত্রে আপনার এটা র্যাঙ্কিং এর জন্য হেল্প করে না। যদি আপনার এই টেক্সটে আপনার এই HTML কোডের থেকে আপনার টেক্সটের পরিমাণ বেশি হয়, সেক্ষেত্রে আপনার আমাদের র্যাঙ্কিং এর জন্য হেল্প করে। তো সেক্ষেত্রে আমরা এটা কিন্তু এখানে দিয়ে দিতে পারি কি, এই টেক্সটের পরিমাণ আমরা কি দিব এখানে, আমরা বেট দিয়ে দিতে পারি, তাই না? কারণ এখানে টেক্সটের পরিমাণ বেশি আপনার, আর অর্থাৎ কোডিং এর পরিমাণ বেশি টেক্সটের তুলনায়। তো তারপর আরেকটা বিষয় হলো যে আমাদের এরপরে যেটা দেখতে হবে সেটা হলো আপনার AMP। AMP হলো আপনার অর্থাৎ একটা ওয়েবসাইটের মোবাইল ভার্সন, তাই না? একটা ওয়েবসাইটের দুইটা ভার্সন হয়, দুইটা ভার্সন হলো ইউজারের কথা চিন্তা করে, একটা হলো রেসপন্সিভ আর একটা হলো AMP ভার্সন। অর্থাৎ AMP ভার্সনটা আমরা ইউজ করি নরমালি যে একটা ওয়েবসাইট মোবাইলে কত দ্রুত লোড হবে সেই জিনিসটার কথা চিন্তা করে। তো আর রেসপন্সিভ হলো আমরা যদি এরকম আমরা যখন আমাদের ব্রাউজারটা ছোট করে নেই বা বড় করে নেই, এটা ঠিক কম্প্রেস হয়ে আসতেছে না নাকি ভেঙে যাচ্ছে এরকম। তো সেক্ষেত্রে দেখেন আমি যখন এটা বড় করলাম সেক্ষেত্রে ইমেজটা কি বড় হয়ে গেল না, তাই না? আবার যখন এই ছোট করলাম তাহলে এটা কি ইমেজটা কি এরকম হয়েছে যে ভেঙে গেছে? ইমেজটা তো ভেঙে যায়নি, ইমেজটা কি আবার ছোট হয়ে চলে আসছে, তাই না? এবং সেম ভাবে এই লেখাগুলো দেখেন, লেখাগুলো কিন্তু ছোট হয়ে চলে আসছে। এবং এই কন্টেন্ট গুলো আমি যদি নিচের দিকে দেখি তো আপনার যে এগুলা কি আপনার ভেঙে যায় না, তাই না? একটা লেআউটে চলে আসছে সুন্দর করে। তো এটা হলো রেসপন্সিভ। আর AMP হলো আপনার একটা ওয়েবসাইট মোবাইলে কত দ্রুত লোড হবে সেই জিনিসটা। তো এই জিনিসটা আপনার আছে কিনা সেটা আমাদেরকে ইনশিওর করতে হবে। তো সেটা আমরা এভাবে সার্চ দিয়ে বের করে ফেলতে পারি। AMP লিখে যদি সার্চ করি তাহলে কিন্তু একটা ওয়েবসাইটের আছে কিনা সেটা চলে আসবে। তো দেখেন AMP পেজ কিন্তু সে পায় না এই ওয়েবসাইটে। তো হ্যাঁ AMP আমরা এই .com/ এর পরে AMP লিখে সার্চ করব। হ্যাঁ, তো এভাবে সার্চ করলে যদি AMP না থাকে তাহলে আসবে না। অথবা আমরা এখান থেকেও দেখে নিতে পারি যে AMP ইউজ করা আছে কিনা। দেখেন AMP ইউজ করা নাই, AMP ভার্সন ইউজ করা নাই। তো সেক্ষেত্রে যদি AMP ভার্সন ইউজ করা না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এখানে বেট দিয়ে দিব। এই জন্য যে ঠিক মোবাইল আমরা জানি যে এখন মোবাইল আপনার মোবাইল থেকেও অনেক প্রচুর ভিজিটর আসে। তো যদি আমরা মোবাইল ভার্সনে আপনার এটা না রাখি AMP ভার্সন, তাহলে যেটা হবে যে মোবাইলে লোডিং স্পিডটা কি হবে বেশি থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের পটেনশিয়াল ভিজিটর হারাতে পারি, বা যদি ক্লায়েন্টের হয় ক্লায়েন্ট হারাতে পারে।
তো এটা আমাদেরকে ইনশিওর করতে হবে যে মোবাইল অর্থাৎ এএমপি ভার্সন ইউজ করা আছে কিনা। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে এএমপি ভার্সন ইউজ করা নাই, তাই না? তারপর দেখতে হবে যে আপনার সাইট ম্যাপ। তো সাইট ম্যাপের বিষয়টা হলো যে একটা ওয়েবসাইটে প্রচুর কন্টেন্ট থাকে, তাই না? আমরা দেখলাম যে প্রায় ৪৯,০০০-এর মতো কন্টেন্ট কিন্তু এই ওয়েবসাইটে আছে, তাই না? তো এগুলো যদি একটা জায়গায় থাকে তাহলে যেটা হবে যে আপনার কি গুগলের জন্য বুঝতে সুবিধা হবে, রিড করতে সুবিধা হবে, তাই না? এবং গুগল প্রত্যেকটা জায়গায় খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবে। তো এই সাইট ম্যাপ আছে কিনা সেটাও আমাদেরকে ইনশিওর করতে হবে। তো আমরা যদি এখানে দেখি যে এখানে কি সাইট ম্যাপ বলতেছে যে সাইট ম্যাপ আছে, তাই না? তো আমরা এটা ম্যানুয়ালিও চেক করতে পারি। আমরা যদি এভাবে এই সাইট ম্যাপ লিখি sitemap.xml তাহলে কিন্তু আপনার দেখাবে বিষয়টা, তাই না? তো এখানে দেখাচ্ছে যে সাইট ম্যাপ নাই, আর এখানে বলতেছে সাইট ম্যাপ আছে। তো আমরা তো এখানে বিষয় হলো যে দেখেন এখানে সাইট যেটা হয় যে এই সাইট ম্যাপ যেহেতু একটা অপশন রাখছে, এটা রাখছে হলো তার বোঝার জন্য যে যদি কেউ ওই সাইট ম্যাপে অ্যাড করে দেয় তাহলে এই সাইট ম্যাপে এসে সবগুলো পোস্ট বা পেজ সে কি করতে পারবে, এখানে এসে সে আপনার ইনডেক্স করে নিতে পারবে। যদি সাইট ম্যাপ ইউজ না করে সেক্ষেত্রে কিন্তু এরকম পাবে না, বুঝছেন? তো যদি এরকম সাইট ম্যাপ ইউজ করা থাকে তাহলে এই ইনফরমেশনগুলো আমরা পাবো এরকম ভাবে। যদি ইউজ না করে তাহলে কিন্তু প্রবলেম। আর এটা দেখলাম এটা অন্য একটা সাইট ম্যাপ যেটা ইউজ করছে, যে কারণে আমরা ঠিক ওইরকম ভাবে পাচ্ছি না। তো সেক্ষেত্রে সাইট ম্যাপ আমাদেরকে ইউজ করতে হবে। তো যদি সাইট ম্যাপ ইউজ করে তাহলে তো আমরা ঠিক আছে, গুড, সাইট ম্যাপ ইউজ করছে। যদি ইউজ না করে সেক্ষেত্রে আমরা বলবো যে সাইট ম্যাপ ইউজ করে নাই। তারপরে বিষয় হলো robot.txt। তো এই দুইটা জিনিস আমি যদি বলি যে সাইট ম্যাপের কাজ যেটা, এটার বিপরীত কাজটা হলো robot.txt। তো রোবট আমরা সাইট ম্যাপ ইউজ করি সাধারণত গুগলকে ইজি করার জন্য, গুগল যেন খুব সহজে আমাদের ওয়েবসাইটটা বুঝতে পারে, আমাদের ওয়েবসাইটে কোথায় কি কন্টেন্ট আছে সেটা খুঁজে পায়। বাট এই robot.txt ইউজ করি আমরা আমাদের ওয়েবসাইটে অনেক কন্টেন্ট হাইড করে দেওয়ার জন্য গুগলের কাছে। অর্থাৎ আমরা যদি এরকম হয় যে আমরা একটা পোস্ট ক্রিয়েট করছি, আমি চাচ্ছি না এই পোস্টটা কেউ দেখো বা গুগলে ইন্ডেক্স হোক, সেক্ষেত্রে আমরা এই robot.txt ইউজ করে কোডটা ইউজ করে আমরা এটা গুগলকে বলে দিতে পারবো যে আমার এই ওয়েবসাইটে তোমার কি পারমিশন নাই ঢোকার, তোমার এটা গুগলে ইন্ডেক্স করার দরকার নাই। সেক্ষেত্রে গুগল কিন্তু আমাদের ওই পেজটা ইন্ডেক্স করতে পারবে না। তো করছে এবং এখানে বলে দিচ্ছে কোনটা এলাও কোনটা ডিসএলাও। তো বলতেছে যে এখানে ফেসবুক বট, হ্যাঁ এটা ডিসএলাও, ফেসবুক তার ওয়েবসাইটটা পাবে না। আমরা অ্যাকচুয়ালি যদি ফেসবুকে তার ওয়েবসাইট খুঁজি পাবো না, কারণ সে এখানে ইউজার এজেন্ট ফেসবুক বট, অর্থাৎ ফেসবুক যদি চায় তার ওয়েবসাইটটা ইন্ডেক্স করতে সে পাবে না, এখানে ডিসএলাও করে রাখছে। এবং টুইটারও সে দেয় নাই সেম ভাবে, এবং অনেকগুলো জিনিস আছে যেগুলো আপনার ডিসএলাও করে রাখছে। অর্থাৎ তার ওয়েবসাইটে যে এই পেজগুলো আছে এই পেজগুলো সে ডিসএলাও করে রাখছে, যেগুলো সার্চ ইঞ্জিনে যাবে না। এবং কতগুলো পেজ আছে যেগুলো সে অ্যালাউ করে রাখছে, যেমন এই দেখেন কন্টেন্ট প্রোডাক্ট, হ্যাঁ কন্টেন্ট পেজটা কি অ্যালাউ করে রাখছে, অর্থাৎ সে চাই গুগলে তার কন্টেন্ট গুলো আসুক। এবং সেম ভাবে এখানে যদি দেখেন বিভিন্ন মাল্টিমিডিয়া, অর্থাৎ যেখানে আমরা ইমেজ গুলো রাখি সাধারণত, এই ইমেজ সেকশনটাও সে চাই কি আপনার তার গুগলে ইন্ডেক্স হোক, এই জন্য রাখছে। এরকম আমরাও এরকম করে রাখতে পারবো। আমরা যেগুলা চাই যে আমার নির্দিষ্ট একটা ফোল্ডার, যে ফোল্ডারটা আমি নরমালি সার্চ ইঞ্জিনে দেখাতে চাই না, সেটা আমরা ডিসঅ্যালাউ করে রাখতে পারবো এরকম। আর যেগুলো আমরা চাই সেগুলো আমরা অ্যালাউ করে রাখতে পারবো। তো robot.txt এর কাজ মূলত এটাই যে কোনো নির্দিষ্ট পেজ বা কোনো নির্দিষ্ট ফোল্ডারকে ডিসঅ্যালাউ করে রাখা সার্চ ইঞ্জিন থেকে, বা কোনো নির্দিষ্ট সার্চ ইঞ্জিনকে হাইড করে দেওয়া যে আমার ওয়েবসাইটটা যেন খুঁজে না পায়। তো আমরা যদি দেখি robot.txt সে ইউজ করছে, তাই না? এটা গুড। এবং পাশাপাশি গুগল অ্যানালাইটিক। তো গুগল অ্যানালাইটিক হলো আপনার যেটা জন্য ইউজ করি আমরা, যে আমরা একটা আমাদের ওয়েবসাইটের সমস্ত ইনফরমেশন নেওয়ার জন্য, অর্থাৎ আমাদের যে ভিজিটর আসতেছে ভিজিটরের ইনফরমেশন নেওয়ার জন্য, আমাদের ওয়েবসাইটে কি করতেছে না করতেছে, আমাদের ওয়েবসাইটে বাউন্স রেট কিরকম বা প্রোগ্রেস চেকিং কিরকম, এই জিনিসগুলো বোঝার জন্য আমরা এই গুগল অ্যানালাইটিক্স টুলসটা ইউজ করি। তো গুগল অ্যানালাইটিক টুলস যদি ইউজ না করি এটা একটা ব্যাড প্র্যাকটিস, এটা গুগল পছন্দ করে না। গুগল অলওয়েজ পছন্দ করে যে
তার ওয়েবসাইটে গুগল অ্যানালাইটিক অ্যাড থাকবে, ওইখান থেকে তার ইউজারের সম্পর্কে সচেতন হবে। তার কোনো ইউজার যদি চলে গেছে তাই না?